পড়াশোনাটা আসলেই কি, পড়াশোনা কারোরই ভালো লাগে না, কিন্তু পড়াশোনাটা মূল কথা হচ্ছে, এখন তোমাদের বিষয়টা দেখো যে এটা হচ্ছে আমরা বলে না যে কথায় কথায় বলে যে দেয়ালে হচ্ছে পিঠ থেকে গেলে তখন কিন্তু কোনো কিছু উপায় থাকে না। তোমাদের এখন শেষ সময়, মানে দেয়ালে কিন্তু এই যেরকম পিঠ থেকে গেছে, দেয়ালে যখন পিঠ থেকে যায় তোমার কাজ হবে কি, তোমাকে যে কোনো উপায়, তোমাকে তো সামনের দিকে অগ্রসর হতে হবে নাকি। এখন সেকেন্ড টাইমার হয়ে গেছে, সেকেন্ড টাইমার হলে তোমাকে এখন কি কাজ করতে হবে, সকল বাধা বিপত্তি যত বাধাই আসুক তোমাকে সামনে অগ্রসর হতে হবে, মানে সামনে অগ্রসর ছাড়া কোনো উপায় নেই। তো সেই জন্য এখন থেকে একটু মনোনিবেশ করো যে ভালো কিছু করতে হবে। পড়াশোনা কারোরই ভালো লাগে না, পড়াশোনা কেউ চাপে পড়ে করে, কেউ ছ্যাঁকা খেয়ে করে, কেউ হচ্ছে নিজে মানে অন্যকে দেখার জন্য বা অন্যের কথার থেকে বাঁচার জন্য, তাই না? মানুষরা সুইসাইড করে কি কারণে? সুইসাইড কি নিজের, আচ্ছা তোমরা একটু ভুল করছো, তোমরা নিজে কিন্তু মেনে নিতে পারবা, মেনে নিতে পারবা না? মেনে নিতে পারবা। কিন্তু আমি তোমাদের একটা বাড়ি মোবাইলে আমি বাড়ি দিতে লাগলাম, ও কিন্তু বাড়িটা ঠেকাই দিতে পারবে, পারবে কিনা? কিন্তু আমি যদি মুখ দিয়ে কথা বলি, ওকে ঠেকাতে পারবে? ঠেকাতে পারবে না। মানুষ সুইসাইড করে মানুষের অন্যের কথার দ্বারা, অন্যরা যেভাবে কথা বলে ওই কথাটা কেউ নিতে পারে না, মানে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। এখন দেখো আজকে আমরা আলোচনা করব ইংরেজির হচ্ছে কত নম্বর লেকচার, দেখো তো ইংরেজি আজকে কি আলোচনার বিষয়? 7 নম্বর লেকচার হচ্ছে আর্টিকেল 2। আর্টিকেলের 2 দিয়ে আর্টিকেলের কি আর দরকার আছে? এটুকু পড়লে আর যেটা যে ইয়ে আছে এগুলো তো আর বেশি ইয়া না। আর তারপরে আমাদের আর্টিকেলে দেখবো আরেকটা দেওয়া আছে, তখন আমরা ওই অ্যাডজেক্টিভ যখন পড়বো তখন একটু দেখাই দেবো। তাহলে আজকে আমরা একটু যে প্রোনাউন নিয়ে আলোচনা করি, এটা কি? তাহলে আর্টিকেলের যেহেতু এরকম ইয়া নেই, আজকে হচ্ছে তাহলে হচ্ছে প্রোনাউন নিয়ে আলোচনা করি। প্রোনাউন, দেখো এই যে প্রোনাউন শব্দের এই প্রো মানে হচ্ছে পূর্বে, পূর্বে, আর এখানে হচ্ছে নাউন, নাউন অর্থাৎ যে সকল নাউন নাউনের পূর্বে বসে তাদেরকেই কি বলে? প্রোনাউন বলে। যে সকল ওয়ার্ড নাউনের পূর্বে বসে বা নাউনের পরিবর্তে বসে, জাস্ট কথা লেখো, যে সকল ওয়ার্ড নাউন শব্দের পরিবর্তে বসে তাদেরকেই বলে প্রোনাউন। যে সকল ওয়ার্ড নাউনের মানে এটা বড় করে বললে অনেক বলা যায়, যে সকল ওয়ার্ড নাউনের শূন্যতা পূরণে ব্যবহৃত হয় তাদেরকেই প্রোনাউন বলে। কিন্তু জাস্ট শর্টকাট লিখবা, যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে, পরিবর্তে বসে তাদেরকেই প্রোনাউন বলে, বসে তাদেরকেই প্রোনাউন বলে, তাদেরকেই প্রোনাউন বলে। যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাদেরকেই প্রোনাউন বলে। অর্থাৎ নাউন ওয়ার্ড, নাউন ওয়ার্ড কি? নাউন ওয়ার্ড কি বলতো? নাউন মানে কোনো কিছুর নাম, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে তাদেরকেই নাউন বলে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তাহলে প্রোনাউন কি? প্রোনাউনের বাংলা কি বলতো? প্রোনাউন লেখো, প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম, বাংলা হচ্ছে সর্বনাম। প্রোনাউনের বাংলা সর্বনাম। প্রোনাউন কাকে বলে? যে সকল ওয়ার্ড নাউনের পূর্বে বসে, যে সকল ওয়ার্ড নাউনের পূর্বে বসে তাদেরকেই প্রোনাউন বলে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন কিভাবে বসে দেখো, আমি বললাম 1 নম্বর যদি বলি, আমি যদি বলি ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক, এখানে কি ব্যক্তিবাচক বলতে কি বোঝাবে? যেগুলো হচ্ছে আমরা, যেগুলো হচ্ছে ব্যক্তিবাচক বোঝাবে, এগুলো মানে ব্যক্তির মধ্যে আমাদের এখন আবার কয়েকটা প্রকারভেদ আছে। আমরা একটা হচ্ছে পুরুষবাচক, তাহলে ব্যক্তির মধ্যে আবার প্রকারভেদ, একটা হচ্ছে পুরুষ এবং একটা হচ্ছে স্ত্রী। পুরুষবাচক শব্দে আমি বললাম আমার রুবেল, এর পরিবর্তে আমার একটা নাম, না নাম মানে কি একটা নাউন, এই নাউনের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? হি, হিম, হিজ, এগুলো ব্যবহার করতে পারি কিনা? করতে পারি। কেন করতে পারি? কারণ ওই যে ওদের ইয়া ওয়ার্ড গুলো আছে, এদের সাবজেক্টিভ হতে পারে, অবজেক্টিভ হতে পারে, পজেসিভ হতে পারে। আচ্ছা, আর এর মধ্যে আমরা বললাম স্ত্রী বা বললাম হচ্ছে মেয়ে, এখানে কি হতে পারে? আমি বললাম এখানে
নীলা, এই নীলার পরিবর্তে কি হতে পারে? সে। তাহলে অর্থাৎ এই নামের পরিবর্তে যেগুলো বসবে সেগুলোই হচ্ছে প্রোনাউন, তাই না? আচ্ছা, তারপরে তাহলে ব্যক্তিবাচক, তারপরে হচ্ছে বস্তুবাচক, আবার ইতর প্রাণীবাচক, যেগুলো সেগুলো সবগুলোই ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা মোটামুটি তো বুঝতে পেরেছি যে কোনগুলো ওয়ার্ডের পূর্বে বসবে। অর্থাৎ সহজ কথা, নাউন যেগুলো, যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে, ওই নামের পরিবর্তে যারা বসবে তাদেরকেই বলবো হচ্ছে প্রোনাউন। এখন লেখো প্রোনাউনের হচ্ছে প্রকারভেদ। লেখো প্রোনাউনের হচ্ছে প্রকারভেদ। প্রোনাউনের প্রকারভেদ। প্রোনাউনের হচ্ছে প্রকারভেদ। এক নাম্বার হচ্ছে আমরা যদি দিয়ে দিতে পারি যে পার্সোনাল প্রোনাউন। মানে প্রোনাউন হচ্ছে মোট 8 প্রকার অথবা 9 প্রকার। লেখো প্রোনাউনের প্রকারভেদ। প্রোনাউন মোট হচ্ছে 8 অথবা হচ্ছে 9, মানে 8 প্রকারটাই অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ধরে নেওয়া হয়। ওই পার্সোনাল প্রোনাউনের মধ্যে আবার ভাগ করে দেয় তো পসেসিভ প্রোনাউন, ওটার হচ্ছে দরকার নেই। প্রোনাউন লেখো মোট 8 প্রকার। প্রোনাউন কত প্রকার? প্রোনাউন মোট 8 প্রকার অথবা 9 প্রকার। এক নাম্বার পার্সোনাল প্রোনাউন, 2 নাম্বার আচ্ছা না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 3 নাম্বার দিলাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 4 নাম্বার দিলাম রিফ্লেক্সিভ। এই রিফ্লেক্সিভ প্রোনাউনের অপর নাম হচ্ছে কি আছে? ইমপেথেটিভ প্রোনাউন। এটার দ্বারা তো এত দরকার নাই, জাস্ট এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের অপর নাম ইমপেথেটিক প্রোনাউন। 4 নাম্বার গেল। 5 নাম্বারে আমরা আসলাম রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তারপরে হচ্ছে 6 নাম্বার আমরা আসলাম হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন। তারপরে আমরা আসলাম হচ্ছে কয়টা পাইছি? পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ। এখন হচ্ছে মানে ইনফিনিটি কি আছে আর একটা ইনডেফিনিট প্রোনাউন। হ্যাঁ আরেকটা আছে, মানে মোট যে 8 প্রকার। ইনডেফিনিট প্রোনাউন, আর একটা লিখবা হচ্ছে রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল প্রোনাউন। এই মোট হচ্ছে 8 প্রকার প্রোনাউন। তাহলে 1 নাম্বার হচ্ছে পার্সোনাল প্রোনাউন, 2 নাম্বার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 3 নাম্বার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, 4 নাম্বার রিফ্লেক্সিভ প্রোনাউন, 5 নাম্বার রিলেটিভ প্রোনাউন, 6 নাম্বার ইন্টারগেটিভ প্রোনাউন, 7 নাম্বার ইনডেফিনিট প্রোনাউন, আর 8 নাম্বার হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। এ হচ্ছে 8টা প্রোনাউন। এখন রিসিপ্রোকাল, হ্যাঁ রিসিপ্রোকাল, ইনডেফিনিট প্রোনাউন এইটা। আচ্ছা এই 8 প্রকারের। আচ্ছা পার্সোনাল প্রোনাউন দেখো, আমরা জাস্ট দুই একটা উদাহরণ, না তোমাদের স্লাইড দেখে দেখাই দেব। আচ্ছা এখানে আমরা যেহেতু লিখে ফেলছি তারপরে দিচ্ছি। দেখো পার্সোনাল প্রোনাউনের মধ্যে আমরা পার্সন যেগুলো, বলো তো পার্সন কত প্রকার? পার্সন হচ্ছে 3 প্রকার। পার্সন হচ্ছে এই পাশে একটু নোট করে লিখে দিবা, পার্সন হচ্ছে 3 প্রকার। এই পার্সন গুলো 3 প্রকার। পার্সনের বাংলা কি বলো তো? পার্সনের বাংলা হচ্ছে পুরুষ।
পার্সন তিন প্রকার, এর বাংলা হচ্ছে পুরুষ। এক নাম্বার বলা হয় হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, এক নাম্বার হচ্ছে ফার্স্ট পার্সন, দুই নাম্বার হচ্ছে সেকেন্ড পার্সন, তিন নাম্বার হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে এই ফার্স্ট পার্সনকে বাংলাতে বলা হয় উত্তম পুরুষ। কি বলা হয়? উত্তম পুরুষ, উত্তম পুরুষ। তারপরে সেকেন্ড পার্সনকে কি বলা হয়? মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ। আর থার্ড পার্সনকে বলা হচ্ছে নাম পুরুষ। আবার থার্ড পার্সনকে বলা হচ্ছে প্রথম পুরুষও বলা হয়ে থাকে, অনেক সময় প্রথম পুরুষও বলা হয়। এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। এখন একটু জেনে নাও। তাহলে এক নম্বরে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন বলতে কি বোঝায়? আমি, আমরা, আমাদের, অর্থাৎ যেগুলো আমি, আমরা, আমাদের বোঝাবে। বাংলাতে লেখো আমি, আমরা, আমাদের। আমি, আমরা, আমি, আমরা, আমাদের, আমি, আমরা, আমাদের যেগুলো বোঝাবে সেগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। যেমন আই, ওই, এগুলো হচ্ছে, হ্যাঁ ওই আওয়ার মানে আমাদের। আমি, আমরা, আমাদের হচ্ছে ফার্স্ট পার্সন। অর্থাৎ সহজ কথায় দেখো, এই যে আমাদের পার্সন, এই পার্সনগুলো আমাদের কিন্তু এখন পড়তে হয়। আর যারা অভিজাত শ্রেণী তারা পার্সন কিভাবে পড়ে? সকালের ওই ঘুম থেকে উঠেই ওদের পার্সন পড়া হয়ে যায়। একটা বাচ্চা, মনে করে একটা ছোট একটা বাচ্চা সকালে ঘুম থেকে উঠে ব্রাশ নেয় না, ব্রাশ টুথপেস্ট নিয়ে যখন যায় তখনই বলে, তখন তার যদি কেউ শিক্ষিত বাবা মা হয় তাহলে বলবে যে বাবা এই দেখো তুমি ঘুম থেকে উঠছো, এই তুমি ব্যক্তি, তুমি হচ্ছে প্রথম পার্সন। আর এই যে আমি তোমার সাথে যে কথা বলতেছি এটা হচ্ছে সেকেন্ড। আর এই যে পেস্ট নিচ্ছ, টুথপেস্ট নিচ্ছ, ব্রাশ নিচ্ছ, ইত্যাদি নিচ্ছ, সবগুলো থার্ড পার্সন। তাহলে কি আর কি পড়তে হচ্ছে? পড়া লাগতেছে না। দেখো এখানে পার্সন হচ্ছে তাহলে কত প্রকার? তিন প্রকার। আমি, আমরা, আমাদের। আমি, আমরা, আমাদের বললাম, আই, উই, আওয়ার, আওয়ার, আমি, আমরা, আমাদের। তাহলে এগুলো কি হবে? ফার্স্ট পার্সন, বাংলাকে বলা হয় উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন মানে কি? তুমি, তোমরা, তোমাদের, ইউ, তুমি, তোমরা, তোমাদের, ইউ সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন কি? পৃথিবীর আমি তুমি বাদ দিয়ে পৃথিবীর সমস্ত কিছুই থার্ড পার্সনের মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাহলে সেগুলো হচ্ছে থার্ড পার্সনের অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছো তাহলে পার্সন? আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে পার্সন। এখন এই পার্সনের আবার হচ্ছে একটু প্রকারভেদ আছে। পার্সনের প্রকারভেদ বলতে পার্সনের কি ওই মানে এই পার্সনের একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, একটা অবজেক্টিভ, একটা হচ্ছে পজিটিভ। তিনটা রূপ আছে, তাই না? এই পার্সোনাল প্রোনাউন আছে না, এদের হচ্ছে তিনটা রূপ আছে। মূল কথা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ। ওই রূপটা আমরা পরে আসে। পার্সন তো এতটুকু ক্লিয়ার? আচ্ছা, লেখা হয়েছে কি? আচ্ছা, মিথিলা হয়েছে? এত ইরেজার গুলো থাকবে একবারে বিশাল করে নাকি, যাতে দেখো আচ্ছা, এখন তাহলে পার্সোনাল প্রোনাউন দেখো। প্রোনাউন জিনিসটা কি? প্রোনাউন চিনবা কিভাবে? কোন সেন্টেন্সে প্রোনাউনটা চিনবা কিভাবে? আমরা জাস্ট দুই একটা উদাহরণ দেই। যেমন আমরা হচ্ছে প্রোনাউন, যেমন আই, উই, শি, এগুলো কি পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়তেছে না? সেটা কি পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ছে? পার্সোনাল প্রোনাউনের মধ্যেই তো। পার্সোনাল প্রোনাউনের মধ্যে আবার ভাগ আছে, তাহলে এগুলো কিন্তু পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ছে। পড়ছে কিনা? পড়ছে। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কি কি বলতে পারবা? ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ লিখবা দিস, দ্যাট, দিস, দ্যাট, দিস, দোস। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? ইস, এইদার, নেইদার, এইগুলো এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? সেলফ বা সেলভেজ যুক্ত প্রোনাউন, সেলফ বা সেলভেজ, সেলফ বা সেলভেজ যুক্ত প্রোনাউন।
যুক্ত ওয়ার্ড, হ্যাঁ হিমসেলফ, মাইসেলফ, আদার সেলফ মানে যতগুলো আছে। রিফ্লেক্সিভ মানে কি সেলফ বা সেলফের যুক্ত প্রোনাউন। আচ্ছা রিলেটিভ প্রোনাউন গুলো কি কি, যেমন আমি বললাম হু, হুইস, দ্যাট, হোম মানে যতগুলো। আচ্ছা এইগুলোই আবার ইন্টারগেটিভ প্রোনাউন, এইগুলোই কিন্তু ইন্টারগেটিভ প্রোনাউন, তাই না? আচ্ছা এখন রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারগেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য কি জানো? এক কথায় রিলেটিভ প্রোনাউন গুলো, রিলেটিভ মানে কি আত্মীয় স্বজন, রিলেটিভ মানে কি আত্মীয় না, মনে করো রিলেটিভ মানে আত্মীয়। আত্মীয় বলতে কি বোঝায়? তোমার সাথে আমার একটা আত্মীয় সম্পর্ক, এই সম্পর্কটা হয়েছে কি এটা একটার সাথে আরেকটা যুক্ত করে দিয়েছে না। রিলেটিভ প্রোনাউন মানে মাথায় রাখবা এরা মাঝখানে বসবে, একটা মাঝখানে বসে একটা সম্পর্ক তৈরি করে দেবে। কিভাবে সম্পর্ক? মনে করো এই যে একটা অপরিচিত একটা মেয়ে, অপরিচিত একটা ছেলে, এই মাঝখানে কে থাকে বলো তো? এদের সম্পর্কটা করায় কাজী নামক এক ব্যক্তি এই কাজী হিসেবে কাজ করে। এই হু, হুম, হুইজ, দ্যাট এইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন মানে শর্টকাট টেকনিক। মাথায় রাখবা প্রথমে সেন্টেন্স থাকবে, মাঝখানে এই ওয়ার্ডগুলো থাকবে এবং শেষে আরেকটা থাকবে, শেষে ফুল স্টপ দিয়ে শেষ হবে। রিলেটিভ প্রোনাউনের বৈশিষ্ট্য কি? প্রথমে হিজিবিজি থাকলো, তারপরে আবার মাঝখানে এই ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড, তারপরে আবার হিজিবিজি, আর শেষে কি থাকবে? ফুল স্টপ দ্বারা শেষ হবে। বুঝতে পারছো? এটা রিলেটিভ প্রোনাউনের বৈশিষ্ট্য। আর ইন্টারগেটিভ, এইগুলোই ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ কখন হবে? যখন দেখবা প্রথমেই শুরুতে ডব্লিউ এবং এইচ থাকবে, শেষে কি থাকবে? মানে কোশ্চেন মার্ক দিয়ে শেষ হবে। হ্যাঁ প্রথমে ডব্লিউ এইচ দিয়ে শুরু হবে, শেষে প্রশ্ন মার্ক দিয়ে শেষ হবে। বুঝতে পেরেছো? আচ্ছা এখন আসলাম ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউন গুলো কি কি? আমি বললাম এই যে অন, এনি, তারপরে অন, এনি, মেনি, সেভারেল, ফিউ, অল ইত্যাদি, এনিবডি, সামবডি মানে এইগুলো, হ্যাঁ সামন, এনিয়ন, এগুলো হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। লেখো অন, এনি, সাম, সেভারেল, ফিউ, এগুলো একটু লেখো। অন, এনি, অল, সাম, ফিউ, এইগুলো হচ্ছে দুই একটা জাস্ট লেখো। আমি বোঝাচ্ছি যে এগুলো প্রোনাউন হবে কিভাবে, এই কথাটা লেখার জন্য লিখে দিচ্ছে। তাছাড়া তোমাদের এই যে লেকচার শিট আজকে দিয়ে দিব, সমস্যা নেই। না আমার কাছে এটা থাক। হ্যাঁ আরে বাবা দেখো লেকচার শিট দেখতে হবে না, সেই জন্য এখন দিলাম না, দেখা লাগবে না এখন। এখানে দেখো তাহলে মানে ইনডেফিনিট প্রোনাউন কি কি? এনি, মেনি, সাম, সেভারাল, ফিউ, অল, এইটা। আচ্ছা রিসিপ্রোকাল কি কি আছে বলো তো? রিসিপ্রোকালের দুইটা, একটা কি অন আনাদার, আর হচ্ছে ইচ আদার। লেখো ইচ আদার, আর হচ্ছে অ্যান ইচ আদার আর অন আনাদার, নাকি ভুলে গেছি? অন না অন, তাই না? হ্যাঁ অন আনাদার, ওএন অন আনাদার। লেখো একটা হচ্ছে ইচ আদার আর হচ্ছে অন আনাদার, এই দুটো হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা এই কয়েক প্রকার গেল, 8 প্রকার। এখন এই সকল ওয়ার্ড গুলো প্রোনাউন কখন হবে বলো তো? এই সকল ওয়ার্ড গুলো কখন প্রোনাউন হবে জানো? প্রোনাউন হওয়ার শর্টকাট টেকনিক লিখে নিবা। এই সকল ওয়ার্ডের পরে এই পাশে একটু জায়গা এরকম লিখে, জায়গা নাই একটু হচ্ছে না। আচ্ছা তোমাদের বুঝতে পারলেই হলো। দেখো আমি বলতেছি তোমার ওইটুকু লেখাই হলেই হবে। এখানে জাস্ট আমি দেখো এই সকল ওয়ার্ড গুলো কখন প্রোনাউন হবে এইটুকু দেখো। এদের পরে যদি দেখো একটা অফ আছে, কি আছে? অফ, তাহলে এই একটা ওয়ার্ড প্রোনাউন হবে। কি আছে? অফ আছে। অফ যদি না থাকে
যে কোনো ভার্ব, হ্যাঁ যে কোনো ভার্ব থাকবে, অফ অথবা যে কোনো যদি ভার্ব থাকে তাহলে সেই এই ওয়ার্ডগুলো প্রোনাউন হবে। লেখো অফ অথবা যে কোনো ভার্ব, সেটা মেইন ভার্ব হতে পারে, সেটা মডাল ভার্ব হতে পারে, সেটা অক্সিলারি ভার্ব হতে পারে, সেটা বি ভার্ব হতে পারে। লেখো অফ অথবা যে কোনো ভার্ব থাকলে তাহলে এই ওয়ার্ডগুলো প্রোনাউন হবে, তাছাড়া অন্যথায় প্রোনাউন হবে না। এটা একটু লেখো, অফ অথবা যে কোনো ভার্ব থাকলে 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 কেবল তারাই প্রোনাউন হবে, তারাই প্রোনাউন হবে, অন্যথায় হবে না। মানে প্রোনাউন হওয়ার শর্তই হচ্ছে অফ অথবা যে কোনো ভার্ব, এই ওয়ার্ডগুলোর পরে অফ অথবা যে কোনো একটা কি লাগবে, ভার্ব লাগবে। প্রোনাউন হওয়ার শর্ত কি, শর্ত এদের পরে হতে হবে নাই অফ, আর না হলে কি যে কোনো ভার্ব। বুঝতে পেরেছো কি? আমরা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। দেখো, তাহলে এই ওয়ার্ডগুলোর পরে নাই অফ থাকবে আর না হয় যে কোনো একটা ভার্ব থাকবে, তাহলেই সেটা কি হবে, তাহলে সেটাই হবে হচ্ছে প্রোনাউন। বুঝতে পেরেছো কি? আচ্ছা, ক্লিয়ার? এতটুকু লেখা হয়েছে সবার? আচ্ছা, আর না হলে আচ্ছা লেখা হয়েছে। এখন দেখো, আমি বললাম দিস ইজ মাই পেন বা দিস ইজ পেন, আর বেশি বড় করব না। এই দিসটা একটা প্রোনাউন কেন হবে? এই যে একটা ইজ একটা ভার্ব আছে, তাহলে আমরা এটা নিঃসন্দেহে এটা বলতে পারি কি একটা প্রোনাউন। আমি যদি দিস পেন মানে তখন বলতে এরকম হতো, দিস পেন ইজ মাইন, মানে এই কলমটি আমার। তাহলে এইখানে এই দিসটা কি হতো বলতো? এটা কি আর প্রোনাউন আছে? নাই। এটা কি হিসেবে আছে বলতো? অ্যাডজেক্টিভ। গুড। কেন অ্যাডজেক্টিভ হিসেবে আছে? কারণ এই যে পেন একটা নাউন, নাউন ওয়ার্ডের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। বুঝতে পেরেছো? এখন এই অ্যাডজেক্টিভ যদি বলতো, এটা কোন প্রকারের অ্যাডজেক্টিভ বলতে পারবা? এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কেন? এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই প্রোনাউন থেকে যেহেতু নাউন শব্দের পরে বসছে, তাহলে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। এইটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? তাহলে প্রোনাউন হওয়ার শর্ত কি? প্রোনাউনের শর্ত ওই সকল ওয়ার্ডের পরে না হয় একটা অফ থাকতে হবে, আর না হলে কি থাকা লাগবে? ভার্ব, যে কোনো একটা ভার্ব থাকতে হবে, তাহলেই সে কেবল প্রোনাউন হবে। তাছাড়া অন্যথায় ও প্রোনাউন হবে না, তখন অন্যথায় ওই ওয়ার্ডগুলোই অন্য পার্টস অফ স্পিচ হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, এতটুকু ক্লিয়ার? মোটামুটি তো বেসিক মোটামুটি পারবে এখন নাকি? আচ্ছা, এখন আমরা আচ্ছা তোমাদের সরাসরি মাস্টার বই যেটা আছে ওটা দেখে সরাসরি দেখাই দেবো, টেনশন নাই। এখন লেখো, এখন আমরা প্রোনাউনের প্রথম থেকে একটা শুরু করি। এতটুকু তো বুঝতে এতটুকু তো বুঝতে কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, এখন দেখো, আমরা পারসন চিনে ফেলেছি। এখন পারসন কোনো একটা সেন্টেন্সে মনে করো, আচ্ছা এই অ্যান্ড, অ্যান্ড মানে কি বলতো? এবং। অ্যান্ড মানে হচ্ছে এবং। অ্যান্ড দ্বারা যদি দুইজন ব্যক্তিকে বোঝায়, অ্যান্ড দ্বারা এই পাশে একজন ব্যক্তি, এই পাশে একজন ব্যক্তি, অ্যান্ড দ্বারা এটা একটু লিখে ফেলবা। এই অ্যান্ড, অ্যান্ড মানে কিন্তু এ হচ্ছে সমজাতীয়। অ্যান্ড মানে কি? সমজাতীয় অর্থ কিন্তু প্রকাশ করে, তাই না? লেখো, অ্যান্ড মানে হচ্ছে সমজাতীয় দেয়। অ্যান্ড মানে হচ্ছে সমজাতীয়, সমজাতীয় অর্থ প্রদান করে, অর্থ প্রদান করে। অ্যান্ড হচ্ছে সমজাতীয় অর্থ প্রদান করে। হ্যাঁ, অ্যান্ড দ্বারা যুক্ত করে মানে সমজাতীয়, এইটুকু বোঝো আগে। অ্যান্ড এর পূর্বে যদি সাবজেক্টিভ ফর্ম থাকে, কি থাকে? সাবজেক্টিভ। সাবজেক্টিভ মানে বুঝতে পারছো কি কোনগুলো? যেমন ধরো যে আই, এই আই একটা সাবজেক্টিভ। আমি বললাম এই যে সি একটা সাবজেক্টিভ। আমি বললাম উই একটা সাবজেক্টিভ। এই সাবজেক্টিভ গুলো, তাহলে এই যদি প্রথমে অ্যান্ড এর পূর্বে যদি সাবজেক্টিভ বসে, অ্যান্ড এর পরেও কি বসবে? সাবজেক্টিভ ফর্মে বসবে। অর্থাৎ অ্যান্ড সমজাতীয় অর্থ দেয়, সাবজেক্টিভ। অর্থাৎ অ্যান্ড এর পূর্বে যদি সাবজেক্টিভ ফর্ম থাকে, অ্যান্ড এর পরেও সাবজেক্টিভ হবে। অ্যান্ড এর পূর্বে যদি
অবজেক্টিভ থাকে, এইখানে অ্যান্ড এর পূর্বে যদি অবজেক্টিভ থাকে অ্যান্ড এর পরেও অবজেক্টিভ হবে। অ্যান্ড এর পূর্বে যদি পজেসিভ থাকে, পজেসিভ থাকে অ্যান্ড এর পরেও হচ্ছে পজেসিভ হবে। এই দুইটা তথ্য দেখো। অ্যান্ড মানেই সমজাতীয় অর্থ দেয়। অ্যান্ড মানেই কি করে? অ্যান্ড মানেই সমজাতীয় অর্থ প্রদান করে। অ্যান্ড মানেই সমজাতীয় অর্থ প্রদান করে। অ্যান্ড মানেই সমজাতীয় অর্থ প্রদান করে। অ্যান্ড এর পূর্বে যদি সাবজেক্টিভ ফর্ম বসে অ্যান্ড এর পরে সাবজেক্টিভ ফর্ম বসবে। অ্যান্ড এর পূর্বে যদি অবজেক্টিভ তাহলে পরেও অবজেক্টিভ। অ্যান্ড এর পূর্বে যদি পজেসিভ পরেও পজেসিভ। আমরা হ্যাঁ মানে অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে, আবার কিন্তু ভিন্নতাও আছে, ওগুলো আমরা মানে সাধারণ অর্থে সমজাতীয় অর্থ প্রকাশ করে। বুঝতে পেরেছো কি? আচ্ছা, এখন লেখা হলো, সবার লেখা হলো। পজিটিভ কি? আমি বললাম এই যে ধরো আমি বললাম এই সি। আচ্ছা দেখো পজিটিভ কি? আমি আই হচ্ছে আমি কি, এটা সাবজেক্টিভ। আই এই অবজেক্টিভ কি হবে? মি। আর পজিটিভ কি হবে? মাইন। বুঝতে পেরেছো? আমি বললাম উই কি, এটা সাবজেক্টিভ। তারপর উই এর পরে কি? উই আস এর পজিটিভ কি? আওয়ার। এরকম যে ওইগুলো হচ্ছে পজিটিভ। যদি ওই ওয়ার্ডগুলো বসে, হ্যাঁ ওই চার্ট আমি এখন এই দেখো লেকচার এখানে চার্ট দিয়ে দিয়েছে, এই যেখানে ধরো চার্ট দিয়ে দিয়েছে, সমস্যা নেই। কোথায় আছে? আলাদা করেই দেখো দিয়ে দিয়েছে। আচ্ছা ওটা চার্টটা তোমাদের দেখাই দিচ্ছি, সমস্যা নেই, দেখা দিচ্ছি। বুঝতে পারছো এতটুকু? মিথিলা বুঝলা? আচ্ছা ক্লিয়ার এতটুকু? এখন দেখো আমরা এদিকে একটু লক্ষ্য করো, মাথায় রাখবা এই প্রোনাউনের ক্ষেত্রে। এখন প্রথম থেকে আমরা আসব এখানে। এখন মনে রাখবা দুইজন যদি ব্যক্তি হয়, সাবজেক্ট যদি দুইজন হয়, সাবজেক্ট যদি কয়জন হয়? দুইজন। অর্থাৎ একের যদি বেশি হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? প্লুরাল হবে। অর্থাৎ যখন সাবজেক্ট একজন থাকবে তখন হচ্ছে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। যখনই সাবজেক্ট দুইজন হয়ে যাবে তখন কি আর ভার্বটা সিঙ্গুলার থাকবে না, তাহলে ভার্ব প্লুরাল। আচ্ছা এটার তো কোনো সমস্যা নেই নাকি? একের অধিক হলেই ভার্ব প্লুরাল। আচ্ছা এখন দেখো এই আমরা যে প্রোনাউনগুলো শিখেছি না, এই প্রোনাউনগুলো লিখবা এক নম্বরে। যদি একটা সেন্টেন্স যদি ভালো অর্থ প্রদান করে, ভালো অর্থ যদি হয়, ভালো অর্থে এই প্রোনাউনগুলোর পার্সন লিখবা 231 হবে। তিনটা যদি সাবজেক্ট থাকে লেখো ভালো অর্থে 231। এটা লেখো, তারপর আমি বুঝাই দিচ্ছি। লেখো ভালো অর্থে 231, আর খারাপ অর্থে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আর লেখো খারাপ অর্থে 123। খারাপ অর্থে 123, ভালো অর্থে 231, খারাপ অর্থে 123। এখানে তাহলে এই তিনটা মানে কি, এরা তিনটা সাবজেক্ট, তিনটা সাবজেক্ট, তিনটা সাবজেক্টের ক্ষেত্রে এইটা ভালো অর্থে 231 আর খারাপ অর্থে 123। এখন দেখো তো এই যে দুই, এই দুই বলতে কি বোঝাবে? ইউ বোঝাবে ইউ। তিন বলতে কি? আমরা বলতে তিন বলতে ধরো যে থার্ড পারসন, এগুলো কিন্তু পারসনের ক্ষেত্রে। তাহলে থার্ড পারসন আমি কি, আমার নামটা কি হবে বলো তো? নামটা কি ফার্স্ট, সেকেন্ড না থার্ড? থার্ড পারসন। তাহলে আমি বললাম নাম। আচ্ছা নাম না দিলাম, আমি বললাম হচ্ছে সি দিলাম অথবা হি দিলাম নাকি? আচ্ছা আর ফার্স্ট মানে কি? আই। মানে তাহলে তিনটা যদি সাবজেক্ট হয়, ভালো অর্থ যদি প্রদান করে, ভালো অর্থ কিভাবে, ওই সেন্টেন্সটা ভালো অর্থ কিভাবে দিবে? ওই সেন্টেন্সে যদি কোনো নট যুক্ত কোনো ওয়ার্ড না থাকে, তাই না? আর ওগুলো আমরা আরো কি কি, তাহলে ইউ সি আই এরকম করে যাবে। পারসন 2 নম্বর পারসন, সেকেন্ড, থার্ড, ফার্স্ট।
আর যদি ওই সেন্টেন্সটা খারাপ অর্থ দেয় তাহলে কত হবে 123। 123 মানে কি আই ইউ এবং হচ্ছে হি, এরকম আই ইউ অ্যান্ড হি। মানে তাহলে আমি কি হবে, ধরো যে আমরা যে কোনো একটা শব্দ বললাম, যে আমি বললাম ইউ শি অ্যান্ড আই, তাহলে এটা কোন স্ট্রাকচারের মধ্যে অন্তর্ভুক্ত? মানে এটা হচ্ছে ভালো অর্থ হবে। আচ্ছা, আর খারাপ অর্থ হলো কি আই ইউ হি বা যে কোনো নাম, এটা হচ্ছে খারাপ অর্থে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা তো ভালো সেন্টেন্সটা আর খারাপ সেন্টেন্সটা চিনবো কিভাবে, তাই না? এই দুটো তো সাধারণত বুঝতে পেরেছো, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তাহলে ভালো অর্থে 231, খারাপ অর্থে 123। এখন যদি মনে করো যে তিনটা সাবজেক্ট নাই, আছে হচ্ছে এই হি অ্যান্ড হচ্ছে মি, যদি সাপোজ মনে করো দুইজন আছে, আমি আর তুমি। আমরা বললাম এখানে তিনজন মানে কি আমি তুমি ও সে, বাংলা অর্থ দ্বারা আমি তুমি ও সে তিনজন ব্যক্তি না? তিনজন ব্যক্তি। এখন তিনজন ব্যক্তি ঘুরবে যাওয়ার কথা ছিল, তিনজন নেই, তাহলে কয়জন হচ্ছে? দুইজন। তাহলে দুইজন হলে কি কি হবে বলো তো দেখি? এই ফর্মে বসবে। লেখো এই ভালো অর্থে যদি দুইজন সাবজেক্ট হয় তাহলে ওই শেষেরটা হবে 31। মনে রাখবে যে সে এবং আমি, সে এবং আমি। আর খারাপ অর্থে কি দিবে? খারাপ অর্থে যদি দুইজন সাবজেক্ট হয় তাহলে এই যে তুমিও হচ্ছে সে, 23। এই দুটো একটু জাস্ট একটু লিখে নাও। হ্যাঁ, লিখলে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তিনজন থাকে। যদি না থাকে তখন ধরো যে এই 31 আর এটার হচ্ছে 23। আচ্ছা, তোমাদের দেখো আমরা হচ্ছে সরাসরি যে মাস্টার বইয়ের উদাহরণগুলো দেখাই দিই, এতটুকু তো বুঝতে পেরেছ? আমরা বই থেকে সরাসরি উদাহরণ দেখাই দিই যে কিভাবে। পেনড্রাইভ টানিনি, সরাসরি আমরা একটু দেখাই দেই যে সরাসরি, যাতে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। আর তোমরা সবকিছু শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও, যারা লাইভে যুক্ত আছো। কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, দেখতে অসুবিধা, আমাকে একটু দ্রুত জানাও। দেখো সরাসরি আমরা এখানে হচ্ছে দেখাই দেই। এখানে তো ছোট করতেছি আগে। অনেক দূর চলে গেছে। কিসের? এই যে এখান থেকে দেখো আমাদের প্রোনাউন, এখান থেকে হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে মাস্টার বইয়ের প্রোনাউন থেকে আমরা এখন দেখতে পাচ্ছ তো নাকি? আচ্ছা, এখান থেকে এগুলো তো যেগুলো আমরা পড়াচ্ছি সেগুলোতে যাই। এটা হচ্ছে প্রোনাউনের এই সাধারণ অর্থ দিয়ে দিয়েছে। বলছে এই যে এখানে হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন।
তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে কোনটা আছে? সাচ, এইদার, দ্যাট, এনি। বলো তো কোনটা? এনি তো ইনডেফিনিট প্রোনাউন না, তাহলে এইখানে কি হয়েছে? এইদার হচ্ছে কি? এইদার, এটা। আচ্ছা, এটা না, আমরা যেটা এখন বলেছি ভালো অর্থে এবং খারাপ অর্থে, এইগুলো একটু দেখাই। এইখানে দেখো 12 নম্বর প্রশ্ন থেকে, 12 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি সঠিক? এখানে আই, ইউ, হি, হি, সি। আচ্ছা, প্রথম কথা, ওই সেন্টেন্সটা ভালো অর্থ বুঝবে কেমনে, তাই না? যে একটা বড় একটা সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সটা আমি ভালো বুঝবো কেমনে এবং খারাপ বুঝবো কেমনে, তাই না? আচ্ছা, ভালো অর্থে তাহলে আমরা এখানে একটু আলাদাভাবে একটু ইয়া দিয়ে দেই, ভাগ করে দেই, তাহলে হচ্ছে তাহলে এখন ভালো অর্থে আমরা কি বলেছিলাম? বলেছিলাম ভালো অর্থে 231, আর তিনটা সাবজেক্ট থাকবে 231, আর খারাপ অর্থে কত? 123। এখন ভালো বুঝবো কেমনে যে ওই সেন্টেন্সটা ভালো কেমনে? মাথায় রাখবা, কোনো সেন্টেন্সে যদি নট, নেভার, মানে এক কথায় নট, নেভার কোনো ওয়ার্ড যুক্ত নেই, সেটা হচ্ছে ভালো সেন্টেন্স। আর খারাপ সেন্টেন্স চেনার উপায় লেখো, লেখো খারাপ সেন্টেন্স চেনার উপায়, খারাপ সেন্টেন্স চেনার উপায়, খারাপ সেন্টেন্স চেনার উপায়, চেনার উপায়, খারাপ সেন্টেন্স চেনার উপায় লিখবে। ওই সেন্টেন্সে যদি নট যুক্ত যে কোনো শব্দ থাকে, নট যুক্ত যে কোনো শব্দ, নট যুক্ত যে কোনো ওয়ার্ড যদি থাকে, সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাই না? লিখে ফেলো, লেখো যে খারাপ সেন্টেন্স চেনার উপায় নট যুক্ত যে কোনো ওয়ার্ড, নট যুক্ত যে কোনো ওয়ার্ড, আর তার পাশাপাশি লিখবে ওই সেন্টেন্সে যদি থাকে ক্রাইম, ক্রাইম, ওই সেন্টেন্সে যদি থাকে ব্লাম, ওই সেন্টেন্সে যদি থাকে পানিশ, পানিশ, ওই সেন্টেন্সে যদি থাকে কি থাকতে পারে? গিল্টি, গিল্টি। এই কয়টা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে দেখো, নট যুক্ত যে কোনো ওয়ার্ড, নট, নেভার যুক্ত যদি ওয়ার্ড, এবং ক্রাইম, ব্লাম, পানিশ, গিল্টি, ক্রাইম, ব্লাম, পানিশ, গিল্টি, এইগুলো যদি ওয়ার্ড থাকে, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে খারাপ সেন্টেন্স চেনার উপায় কি? ওখানে নট, নেভার যুক্ত যে কোনো ওয়ার্ড থাকবে, অথবা ক্রাইম, ব্লাম, পানিশ, গিল্টি, এইগুলো ওয়ার্ড থাকলে তাহলে সেটা হচ্ছে কি সেন্টেন্স হবে? খারাপ অর্থ দিবে, খারাপ সেন্টেন্স। আচ্ছা, এখন 1 নম্বরে, অর্থাৎ এই যে 12 নম্বর এমসিকিউটা, এই 12 নম্বর এমসিকিউটা দেখো, এইখানে কোনো কি এই কয়েকটা ওয়ার্ড আছে? নাই। তাহলে আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি ভালো অর্থ দিয়েছে। তাহলে ভালো অর্থ দিলে কি হবে? 231। ভার্বটা কিন্তু প্লুরাল হবে, মাথায় রাখতে হবে। যখনই একজনের সাবজেক্ট 3টা হয়ে যাবে, অবশ্যই ভার্ব প্লুরাল। তাহলে এখন বলো যে, দেখো তো মিথি আপু, বলো তো এখানে ধরো 12 নম্বর, বলো তো কোনটা উত্তর হবে? দেখতে পাচ্ছ? বি নাম্বার। কেন বি নাম্বার হবে? আচ্ছা, তাহলে আই হলো, সি নাম্বার হলো না কেন? ওয়াজ আছে, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল। তাহলে প্রীতি আপু বলো তো 13 নাম্বার। এটা আগে দেখবা যে ওটা আছে ভালো অর্থ দিয়েছে না খারাপ অর্থ দিয়েছে, তাই না? আগে তো এটা চিনতে হবে। তাহলে 13 নাম্বারটা এটা ভালো না খারাপ? ভালো দিছে, কারণ এই ওয়ার্ডগুলো নেই। তাহলে এটার কোনটা অ্যান্সার হবে? ডি নাম্বার হবে। তাহলে এখানে তার সি নাম্বার হলো না কেন? প্রথমে আই আগে আছে, অথবা আবার প্রথমেই থার্ড পারসন চলে আসছে, এটা বাদ। তাহলে বি নাম্বার বাদ হলো কেন? ওটা উল্টো পাল্টা, মানে এটা হচ্ছে আই, মানে উল্টো পাল্টা হয়ে আছে, বাদ। আচ্ছা, কণিকা আপু বলো তো 14 নাম্বার, এটা কি ভালো অর্থ না খারাপ অর্থ? পানিশ আছে, তাহলে এটা একটা খারাপ অর্থ দিয়েছে। তাহলে খারাপ অর্থ মানে এই সেন্টেন্সে দেখো, এখানে একটু কিন্তু এটা সাধারণ অর্থ নিয়েছে, কিন্তু এই যে লিখে দিয়েছে, মানে এটার একটু এই যে কাশেম ইরোডসের এত পৃষ্ঠা থেকে, এই ক্ষেত্রে এই শব্দটা দিয়ে দিয়েছে যে ইউজ এলিমেন্ট আই, কিন্তু এটা সচরাচর খারাপ অর্থ দেয়, পানির শব্দটা অর্থ। কিন্তু এটা একটু ব্যতিক্রম দেখে, এটা যদি খারাপ অর্থ দিত, তাহলে আই, ইউ অ্যান্ড সেলিম শ্যাল বি, এটা হওয়ার কথা বি নাম্বার।
কিন্তু এখন এই যে এটার কিন্তু এখন ওই উত্তরকর্তা যারা প্রশ্ন করে তারা ওই খারাপটা মানে বি নাম্বার উত্তরটাই নেয়। সেই জন্য যে মাস্টার বলে এরা লিখিয়ে দিয়েছে, রেফারেন্স দিয়ে দিয়েছে, হ্যাঁ মানে এটা থেকে নিয়ে দেওয়া আছে। কিন্তু এখন প্রশ্নকর্তারা ওই মানে বি নাম্বারটাই বেশি নেয়, সেজন্য ওইটা দিবা। আচ্ছা তার পরবর্তীটা বলো তো, 15 নাম্বারটা বলো। 15 নাম্বারটা প্রশ্নটা দেখো তো, যে এটা ভালো না খারাপ অর্থ। তাহলে ভালো যদি অর্থ দেয় তাহলে এটা কোনটা হবে? এ নাম্বার হবে। বি নাম্বার ডি নাম্বার হলো না কেন? মানে উল্টো পাল্টা হয়ে আছে, এটা হবে না। তাহলে ভালো যদি অর্থ দেয় 231 আর খারাপ অর্থ দিলে 123। মুবিন তুমি 19 নাম্বারটা বলো তো দেখি। হ্যাঁ 321 231 321 কোথা থেকে পাইলা? তাহলে আচ্ছা তুমি 19 নাম্বার, এখানে কয়টা সাবজেক্ট আছে আর সেন্টেন্সটা ভালো না খারাপ? ভালো। তাহলে এখানে কি দিবা বলো তো? 31, শুধু 31। আচ্ছা মানে শেষেরটা ভালো অর্থ লিখলে হ্যাঁ 2 এর অধিক মানে 1 এর অধিক হলেই বার প্লুরাল। হ্যাঁ 1 এর অধিক হলেই বার প্লুরাল। কারণ আমি একজন যদি যাই, মনে করো আমরা হচ্ছে শাক তুলতে গেছি বা পড়তে গেছি, একজন হলে একটা বই নিয়ে যাবো। শাক তুলছি ছোটবেলায়, শাক তুলের একটা ঘটনা আছে কি, ছোটবেলায় ধরো যে 1 2 তে থাকতে তোমরা কোনোদিন শাক তুলতে যাও নি? গেছ গ্রামে, আমাদের গ্রামে বাসা ছিল তো, ছোটবেলায় গিয়েছি। ধরো চাচা তো বোন টোনরা এরা ছিল, ওদের তো সাথে তো পারতাম না, মানে আমার ওদের ভরে যেত, ডালি ভরে যেত, আর আমার কেবল 2-1টা হয়েছে। করতাম কি, পোকা টোকা আছে না ওই শাকের মধ্যে, ওদের পোকায় ছেড়ে দিতাম, দিয়ে ওরা ফেলে দিত, শাক নিব না, ওইগুলো নিয়ে আমার হয়ে যেত আর কি। এখন মনে করো যে আমি একা গেছি, বুঝছো, ঘুরতে গেছি একা, মনে শাক তোলার কথা, একা শাক তুলতে গিয়েছি, তাহলে আমার তো একটা ডালি নিতে হবে, তাই কিনা? আর যদি 2 জন যাই অবশ্যই 2টা। ঠিক তেমনি এখানে 1 এর অধিক যদি সাবজেক্ট হয় অবশ্যই 12টা প্লুরাল নিতে হবে, আর নলে সিঙ্গুলার। তাহলে 19 নাম্বারটা বলো এখন কোনটা হবে তাহলে? আচ্ছা আর দিতে হবে তুমি এটা। তাহলে আমরা বলছি কি, ওই কথাটা একটু মাথায় রাখবা, যদি 2 জন সাবজেক্ট হয় তাহলে কিন্তু 31, তাতে এখানে 31 এর নিয়ম হয়েছে না। তুমি যদি চিন্তা করতা যে 231 আছে, প্রথমটা নিতা যে 23, তাহলে উল্টো পাল্টা উত্তর হয়ে যেত না, তাই না? ইউ এর কিন্তু অপশনই নাই। হ্যাঁ বাদ দিতে হবে। আর তুমি আবার চিন্তা করতা যদি প্রথমেরটা নিতা 23, প্রশ্নকর্তা কি ভুলে দিছে, প্রথমে ইউ দেওয়ার কথা ছিল, দেয়নি, এরকম ভাবা যাবে না। হয়, বুঝতে পেরেছো এটা? আচ্ছা তারপরে বলো তো দেখি 20 নাম্বারটা বলো দেখি। গিলটি আছে, তাহলে তুমি কি বুঝলা ওটা? নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ আচ্ছা এটা আগে সেন্টেন্সটা বুঝতে হবে যে এটা কি নেগেটিভ নাকি পজিটিভ। নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে কি হবে? 123। তাহলে এটার কোনটা হবে বলো তো? 123 যদি হয়, প্রথমে যদি গিলটি দেখে বুঝতে পারো, তাহলে দেখো 3টা অপশন কিন্তু আগেই বাদ দিতে পারছো, কারণ প্রথমেই আই লাগবে। এখানে ইউ আছে আগেই বাদ, এখানে ইউ আছে আগেই বাদ, হি আছে আগেই বাদ, তাই কি না? বুঝতে পেরেছো তো? আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা না, এই 26-এর এটা ওই পজিটিভের নিয়মের। আচ্ছা এইখানে বলো তো আপু, মিথিলা বলো তো 22 নাম্বারটা, এটা আগে পজিটিভ না নেগেটিভ? কিভাবে নেগেটিভ? ব্লেম শব্দটা হচ্ছে সেন্টেন্সে আছে। আচ্ছা 6 নাম্বার না, মিথিলা বলো তো কোনটা হবে তাহলে? সি নাম্বার। কেন সি নাম্বার হবে? বুঝতে পেরেছো? তাহলে এই যে 123 এবং 231 না 321, মানে 123 আর হচ্ছে 231, এই দুইটা হলে তাহলে কি ভালো এবং খারাপ মনে থাকবে। আচ্ছা এখন আমরা আসব এই যে এখান থেকে পরবর্তীতে এই যে পার্সন অর্থাৎ সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজেসিভ, এটাতে আমরা পরে আসি, আবার ওখানে চলে আসব। দেখো এখন আমরা আসলাম হচ্ছে 1 নাম্বার আলোচনা করব পার্সোনাল প্রোনাউন।
পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন আমরা জানি পার্সন কত প্রকার, 3 প্রকার পাইছে। এখন এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে একটা হচ্ছে, আমরা এই একটা চার্ট, ওটা আমরা জাস্ট একটু চার্টটা আঁকাই দেই, যে মানে সাবজেক্টিভেরই চার্টগুলো আঁকাই দিই। এখানে লিখবো হচ্ছে সাবজেক্টিভ, সাবজেক্টিভ, এখানে লিখবা অবজেক্টিভ, অবজেক্টিভ, আর এইখানে লিখবো হচ্ছে পজিটিভ, পজিটিভ। এই তিনটা সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং হচ্ছে পজিটিভ, সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং হচ্ছে পজিটিভ। এইখানে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে অবজেক্ট কি হবে, মি, আর পজিটিভের কি হবে, আই, মি, মাই। ধরো আই, মি, মাই, আর মাইন হলে পজিটিভ কেস হয়ে যায়, পজিটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা আবার ওই মাই পর্যন্ত এলে আই, মি, মাই, তারপর ওই মাইন যে শব্দটা আছে না, ওগুলো হচ্ছে, ওটাও পজিটিভ, কিন্তু এটা পজিটিভ অ্যাডজেক্টিভ হয়, পজিটিভ কেস হয়। হ্যাঁ, আমরা আপাতত ওই মাই পর্যন্ত নিলাম। দেখো আই, মি, মাই, তারপরে লিখলাম উই, উই, আস, আওয়ার, উই, আস, আওয়ার। তারপর লিখলাম হচ্ছে দে, হ্যাঁ মানে উল্টো পাল্টা বললেই হয়, দে, দেম, হ্যাঁ ওই দেয়ার্স তো যে পজিটিভ কেসগুলো, মুখস্থ করছে, ভালো করছো। ও সরি, মানে ক্লাস নিতে নিতে এই মাঝে মাঝে অনেকগুলো দেখি, আমি ক্লাস শেষ করে দেখি অনেকগুলো স্পেলিং ভুল হয়, বুঝছো, তোমরা একটু ঠিক করে নিও। অনেক সময় বয়স হয়ে গেছে তো, মানে অনেক সময় একটু ভুল যায় আর কি। দেয়ার, THEIR, তাই না? তারপরে হচ্ছে দে, দেম, দেয়ার। আর এইখানে আরেকটা শি, হার, হার, শি, হার, হার। তারপরে হি, হিম, হিস। তারপরে ইউ, 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 ইউর, ইউ, ইউ, ইউর। তারপরে আরো অনেকগুলো আছে, আর একটা একটু লিখে নাও, অন, 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 অনস, না একটু, তারপরে এই কয়েকগুলো চার্ট একটু লিখে নাও। এরা সাবজেক্টিভ, এরা অবজেক্টিভ এবং এরা হচ্ছে পজিটিভ। না এটা আমার আগেরটার ছিল। এই তোমাদের লেকচার, এই যে আমার লেকচার ছিল, বুঝছো, লিখতে লিখতে দেখো, না এটা আমার ওই যে যখন পড়াতে লাগে আর কি, একবার ফাতা ফাতা, বুঝছো। এদিকে দেখো, না ওগুলো করে ধরো ওই 2 দিন টিকা যাবে, বুঝছো। মানে ওই দেখবা, তুমি যদি মনে করো সুদ খায়া যদি লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করবা, তোমার 2 দিন পরে 100% চলে যাবে। হ্যাঁ, ওই 100%, ওই মানে চিট করে, বুঝছো, সফলতা আনা যায় না। ওই ক্ষণিকের জন্য তুমি সফলতা পাবা, কিন্তু চিরস্থায়ী হবে না। দেখবা, আচ্ছা যারা দেখবা এই যে অনেক অনেক টাকা যারা হচ্ছে অবৈধভাবে ইনকাম করে, দেখবা তুমি, হ্যাঁ অবৈধভাবে যদি ইনকাম করো, দেখবা অবৈধভাবে ইনকাম করলে ডক্টরের কাছে শর্ত থাকবে, তুমি এ খাবার খেতে পারবে না, এরা খেতে পারবে না, এ পারবে না, সে পারবে না, ওর রাতে দেখবে ঘুমই হয় না। আর যারা কৃষক টিষক কোনো সঠিক পথে মানে হালাল পথে আছে, ওরা দেখবে যে রিক্সা চালিয়েও যায় সেই ঘুম, যেখানে ঘুমাচ্ছে সেখানেই ঘুম, আর ওদের এসি রুমে থেকেও ঘুম ধরে না, বুঝছো, অবৈধভাবে উপায় নেই। তাহলে এটা হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং হচ্ছে পজিটিভ। এই তিনটার আমরা হচ্ছে শর্টকাট টেকনিকে ব্যবহার শিখব।
শর্টকাট টেকনিকের ব্যবহার শিখবো কিভাবে, দেখো এই সাবজেক্টিভ এরা হচ্ছে প্রোনাউন। এখন আমরা 1 নম্বরে শিখবো, তোমাদের লেখা শেষ, আমরা এখন তোমরা মানে শিরোনাম দাও সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার। 1 নম্বর লেখো সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার, শিরোনামটা দিয়ে দাও সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার। হ্যাঁ, সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার লিখছ। সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার মাস্ট মানে দুটো কথা বলবো, সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার ঠিক হয়ে যাবে। মাথায় রাখবা এইগুলো হচ্ছে কি, এরা কি সাবজেক্টিভ প্রোনাউন না, এরা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। মাথায় রাখবা মেইন ভার্বের পূর্বে যে বসবে, মানে মেইন ভার্বের পূর্বে যে বসে সেটাই সাবজেক্টিভ প্রোনাউন। লেখো 1 নম্বর, মেইন ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন বসে, মেইন ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন বসে। মেইন ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন বসে, মেইন ভার্বের কি বসবে, পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন। লেখো, তারপর আমরা উদাহরণগুলো সরাসরি দেখাই দেব। তাহলে একটা পাইছো মেইন ভার্বের কি পূর্বে, আর একটা লিখবা মানে ইট এবং এটা আছে নাকি, আর একটা লিখবা দিস এবং ইট অথবা দিস। লেখো আর একটা 2 নম্বর, তাহলে এটা 1 নম্বর গেল, মেইন ভার্বের পূর্বে সাবজেক্টিভ বসবে। আর 2 নম্বরটা লিখবা ইট অথবা দিস। এই ইট অথবা দিস এর পরে যদি বি ভার্ব যেমন am, is, are, was, were এইগুলো যদি থাকে তাহলে ইট অথবা দিসের পরে বি ভার্ব থাকলে তারপরে সাবজেক্টিভ প্রোনাউন বসবে, সাবজেক্টিভ প্রোনাউন বসে। এই দুটো নিয়ম মাথায় থাকলেই হবে। লেখো মেইন ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন বসে, মেইন ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন বসে। তুমি এখন লেখোই নি, এখানে লেখো, লিখছো সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার। লেখো মেইন ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন বসে। 2 নম্বর নিয়মটা লেখো যে ইট অথবা দিসের পরে যদি বি ভার্ব am, is, are, was, were এইগুলো থাকে তারপরে কি বসবে, সাবজেক্টিভ প্রোনাউন। হ্যাঁ, ইট অথবা দিসের পরে যদি বি ভার্ব am, is, are থাকে। আচ্ছা, তাহলে দেখো আমরা বলি না ওই যে আই উইশ আই ওয়ার এ কিং, এরকম বলি। আচ্ছা, ওগুলো বাদ, আমরা দেখো সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি, বই থেকেই দেখাই দেই, তাহলে কনফিউশনগুলো দূর হয়ে যাবে, কনফিউশনটা যাতে আর না থাকে। দেখো এইখানে আমরা পেয়ে গেছি, দেখো এখান থেকে। আচ্ছা, 25 নাম্বারটা একটু দেখো, বললো নেইদার জন অর ড্যাশ হ্যাভ বিন টু অপেরা। এইখানে মি আছে, আই আছে, হি আছে, হিম আছে, এখানে কি বসতে পারে আমরা জানি। দেখো এগুলো আমরা জানি কোন সেন্টেন্সের যদি ভার্ব থাকে, মানে এইখানে আছে, তাহলে ভার্বের পূর্বে কি বসবে, সাবজেক্টিভ, অর্থাৎ সাবজেক্টের পরেই তো ভার্ব বসে। এই ভার্বটা হচ্ছে একটা যদি কোনো সেন্টেন্সে একটা যদি ভার্ব থাকে সেটা অবশ্যই মেইন ভার্ব, তাই না? তাহলে মেইন ভার্বের পূর্বে কি বসবে, সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে এইখানে দেখো নেইদার জন অর ড্যাশ হ্যাভ, এই হ্যাভটা কি একটা ভার্ব, তাহলে এই ভার্বের পূর্বে কি বসবে, সাবজেক্টিভ। তাহলে এখানে সাবজেক্টিভ কোনটা আছে, আই। বুঝতে পেরেছো? তাহলে ভার্বের পূর্বে যে বসে সেটাই হচ্ছে সাবজেক্টিভ। কই এই হি বলতেছ যে হি তো একটা সাবজেক্ট, কিন্তু এখানে হচ্ছে নেইদার জন অর। আমি বললাম যে জন এবং হচ্ছে সে, এরকম তো হয় না, জন অথবা আমি অর্থ দিবে তো নাকি, যে মিথিলা এবং আমি না, বলতে মিথিলা এবং সে, এটা তো ধরো যে অর্থের দিক থেকে মেলে না আর কি, সেই জন্য আই এটা। আচ্ছা,
তারপর দেখো 26 নাম্বার, এটা বলো তো দেখি। মানে হাবিব অ্যান্ড আই, এইখানে তাহলে এই হাবিবটা একটা সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ না, সাবজেক্টিভ, এখানে সাবজেক্টিভ, এখানে সাবজেক্টিভ। মাইসেলফ কি তাহলে আগে হবে? হবে না। তাহলে এইখানে দেখো, তাহলে এইখানে দেখো আগে, এইখানে আগে দেখো, তোমার আগে অপশনগুলো পরীক্ষার হলে অপশনগুলো কিন্তু আগে বাদ দিতে শিখতে হয়। পরীক্ষার হল কিন্তু খুবই কঠিন বিষয়। যখন দেখলো মিল পড়লো না, তখন কি করা লাগবে? অপশনগুলো বাদ দিতে শিখতে হবে। তাহলে প্রথম নাম্বার, এই হাবিব আছে সাবজেক্টিভ। আগে প্রথম কথা, এই যে এই অ্যান্ড দ্বারা আমরা বলেছিলাম না, অ্যান্ড দ্বারা যুক্ত হলে ওরা কি করে? সমজাতীয় অর্থ প্রদান করে। অ্যান্ড এর পূর্বে যদি সাবজেক্ট থাকে তাহলে পরেও সাবজেক্টিভ, পূর্বে পজিটিভ থাকলে পরেও পজিটিভ, পূর্বে অবজেক্টিভ থাকলে পরেও অবজেক্টিভ। তাহলে এখন দেখো অ্যান্ড এর পূর্বে যদি এই হিট একটা সাবজেক্টিভ আছে, তাহলে মাই সেলফ এটা একটা পজিটিভ না? মিল আছে কি? মিল নাই। তাহলে এ নাম্বার বাদ। বি নাম্বার প্রথমে মাই সেলফ আবার হাবিব, এটাও বাদ যাচ্ছে। তারপরে এটা আবার এই হাবিব অ্যান্ড মি, এটা অবজেক্টিভ, এটা সাবজেক্টিভ, তাহলে আগেও বাদ চলে যাচ্ছে। তাহলে এ নাম্বার, ডি নাম্বার। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে ঠিক তেমনি ভাবে এখন 27 নাম্বারটা বলো তো। 27 এবং হচ্ছে 28 বলো তো। 27 নাম্বার সি নাম্বার হবে, তোমার কথা সি নাম্বার। দুটি হতে পারে, কিন্তু ওই যে আমরা প্রথমে বলছিলাম না, ভালো যদি অর্থ দেয় তাহলে কি হবে? 31 হবে। তাহলে কত হবে বলো তো? এই দেখো, ওয়েন্ট আউট বাইরে গেছে, তারা দোষ স্বীকার নয়, এ সাধারণ কাজ বুঝিয়েছে, তাই ওই যে 231 এর নিয়ম অনুসারে ওই শেষের দুইটা হবে। তাহলে আর কোনো সেন্টেন্স মানে দেখবা ইংরেজির ক্ষেত্রে, বাংলা তো কোনো নিয়ম টিয়ম মেনে না, আমরা ওই যে খেতে যাই, খেতে মানে কোনো কিছু মেনে চলে না, কিন্তু নিয়মে ইংরেজিতে যেদিকেই যাবা দেখবা ওই ব্যাকরণের নিয়ম মেনে চলেই চলে। কারণ তুমি যদি বাংলাতেই বেশি নিয়ম, আর ইংরেজিতে কি সাবজেক্টের পরে যাই থাকবে দেখবে সাবজেক্টের পরে অবশ্য ভার্ব থেকেই হয়েই যাবে, কিন্তু তাই না? হয়ে যায়, তো ওটা নিয়ে বিষয় না। ওই যে নিয়ম, এই হি অ্যান্ড আই ওয়েন্ট আউট, বুঝতে পেরেছ? আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পেরেছ? এখন লিখবা অবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার। লেখো, এখন লেখা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার। হ্যাঁ, ওটা ওই সাবজেক্টিভ প্রোনাউনই বসবে। হ্যাঁ, সাবজেক্টিভ প্রোনাউনই বসবে। ওটাতে কত, ওটা আমরা একটু পরে আসতেছি, ওটা সাথে সাথে পেয়ে যাব। এই দেখো, এই যে ধরো ইট অথবা দিসের ক্ষেত্রে এই যে 44 নাম্বার একটু দেখে নাও। এই দেখো, আমি বললাম এই যে ইট ইজ নট, এই যে ইটের পরে ইজ আছে, সাবজেক্ট, ইটের পরে ভার্ব আছে, তারপরে এই দেখো এই যে সাবজেক্টিভ প্রোনাউন। ইট ইজ এর পরে ইট আছে, তারপরে বি ভার্ব আছে, তারপরে দেখবে এই যে সাবজেক্টিভ প্রোনাউন। বুঝছো? আচ্ছা, এন্ড 2 নম্বর লেখো অবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার। অবজেক্টিভ প্রোনাউন এর ব্যবহার কি বুঝতেছো না? লেখো অবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার। একটা কথা লিখবা, দুইটা, মানে এটা হলো দুইটা লিখবা। মেইন ভার্বের পরে যে বসে সেটা অবজেক্টিভ প্রোনাউন লিখবা। ভার্বের পরে, ভার্বের পরে, ভার্বের পরে সাবজেক্টিভ অবজেক্টিভ। দেখো, সাবজেক্টিভ এবং অবজেক্টিভের মধ্যে পার্থক্য কি? এই ভার্বের পূর্বে যে বসবে সেটা সাবজেক্টিভ, আবার এই ভার্বের পরে যে বসবে সেটাই অবজেক্টিভ। মানে প্রথমে মেইন ভার্বের পূর্বে সাবজেক্টিভ আর মেইন ভার্বের পরে অবজেক্টিভ। হ্যাঁ, আর 2 নম্বর লেখো প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। প্রিপজিশন এর পরে অবজেক্টিভ ফর্ম বসে। হ্যাঁ,
প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। কিছু ইরেগুলার প্রিপজিশন আছে, যেমন বিটুইন, বিথ, অ্যামং, এক্সপেক্ট, মানে অনেকগুলো আছে, ওগুলো সমস্যা নেই, জাস্ট একটা কথা মাথায় রাখবা, প্রিপজিশনের পরে কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। আর আরেকটা লিখবা লেটের পরে, লেট, এই লেটের পরে কি বসে? অবজেক্টিভ। না, ওই যে স্পিকিং, ঠিক আছে, আছে, ওই কথা বুঝলেন, আছে অবজেক্টিভ, ঠিক আছে, হয়, বোঝে না ছেলেবেলে, মানে অমূর্খ হলে যা হয়, বলতো অমূর্খ বললে কি বোঝায়? শিক্ষিত না? অমূর্খ বলতে শিক্ষিত বোঝায় না? মূর্খ হলে শিক্ষিত না। ওই যে অনেক সময় দেখবে গালি দেয়, সবগুলো অমূর্খের দল, ও বুঝতেছে না, ও মনে করতেছে যে খারাপ বললাম, কিন্তু অমূর্খ যে শিক্ষিত সেটা তো বুঝতেছে না। দেখো লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, হ্যাঁ লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, কিন্তু এই লেটের পরে মি বসে, সরাসরি মি বসে না। দেখো লেটের পরে সরাসরি মি বসে না, বসে না, মানে ইংরেজি সেন্টেন্সে আমরা বলি লেট মি গো, এরকম বলি না, কিন্তু আসলে ওটা আমাদের ভুল বাক্য হয়। লিখবা সরাসরি বসে না, মানে একটু দূরে বসবে। হ্যাঁ হ্যাঁ, লেখো লেটের পরে, লেট মানে লেটের পরে সরাসরি মি বসে না, লেটের লেটের লেট এর পরে সরাসরি সরাসরি মি বসে না, মি বসে না, অর্থাৎ এরকম হবে না লেট মি, লেট মি এরকম হবে না। এখানে লেটের পরে হিজিবিজি হিজিবিজি থাকবে, থাকার পরে ওই সেন্টেন্সে মি বসবে, কিন্তু সরাসরি বসবে না। বুঝতে পেরেছো? ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন দেখুন এক্সাম্পলগুলো দেখানোর জন্য এই বই থেকেই দেখাই দিচ্ছি। এখন 38 নাম্বার লেট দিয়েই দেখো শুরু। 38 নাম্বারটা দেখো তো, সোজ দ্য কারেক্ট সেন্টেন্স। 38, লেট হি অ্যান্ড ইউ বি উইটনেস, লেট ইউ অ্যান্ড হি বি উইটনেস, লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস, লেট হিম অ্যান্ড ইউ বি উইটনেস। বলো তো কোনটা হবে? লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসবে, কিন্তু তাহলে সেটা একটু মাথায় রাখবা, অবজেক্টিভ। হ্যাঁ আচ্ছা, প্রথম কথা দেখো, আমরা কয়েকটা উদাহরণ দেখবো এখন। সমস্যা কি? ওই রকম নিয়ম অনুসারে। আর ওই যে ধরো ওগুলোর বিষয় না, এগুলো জাস্ট করবা লেটের পরে প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে অবজেক্টিভ গুলো খুঁজতে হবে। আচ্ছা, আর এই লেটের পরে অবজেক্টিভ ফর্ম, হ্যাঁ 37 এগুলো, এই যে এগুলো থেকেই বসাচ্ছি আর কি। আচ্ছা, এখানে ধরো এই লেটের ক্ষেত্রে ওই সিকোয়েন্সটা ফলো করতেও না পারে, এটার 38 এই মানে ডি নাম্বার হওয়ার কথা ছিল। হ্যাঁ, যে এইখানে ওই বললাম কি, ওই মানে ইংরেজিতে যেদিকেই যাবে ওই নিয়মের মধ্যেই অন্তর্ভুক্ত, ওই ভালো এবং খারাপের অর্থের মধ্যেই চলে যায়, বেশিরভাগ ক্ষেত্রে ওই নিয়মের মধ্যেই চলে যায়, সেজন্য এইগুলো হয়। আচ্ছা দেখো 38 নাম্বারটা লেট হি অ্যান্ড ইউ, তাহলে লেটের পর এটা হবে না, কারণ হি একটা সাবজেক্টিভ বাদ এটা, তাহলে সি নাম্বার হবে না কেন? ইউ অ্যান্ড হি আছে বাদ, তাই না? আচ্ছা, তারপরে এই ডি নাম্বার হলো না কেন? হিম অ্যান্ড ইউ বি উইটনেস, কারণ এইখানে এই যে উল্টো উল্টো হয়ে আছে, মানে সেই জন্য এটা হচ্ছে বাদ হয়ে যাচ্ছে, তাহলে লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে দেখো 37 নাম্বার, তাহলে 37 নাম্বার লেট দিয়ে যেহেতু প্রত্যেকটা সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে আমাদের কি লাগবে? অ্যান্ড দ্বারা যুক্ত হলে সবগুলো সমজাতীয়, আর লেটের পরে যেহেতু আছে তাহলে অবজেক্টিভ, দুটি অবজেক্টিভ ফর্ম লাগবে। তাহলে এ নাম্বার, এটাকে এ আছে, তাহলে এটাকে 37 এর এ নাম্বার বাদ যাচ্ছে না? বাদ, সাবজেক্টিভ বাদ। তাহলে সি নাম, এটাতে লেট মি, এই মি কি হবে? তাহলে লেটের পরে সরাসরি মি হবে না। তাছাড়া কিন্তু ইউ একটা অবজেক্টিভ, মিও কিন্তু একটা অবজেক্টিভ, তাই কিনা? কিন্তু মাথায় রাখবা লেটের পরে সরাসরি মি হবে না, এইটুকু মাথায় রাখবা। তারপরে এইখানে আই, এটা কি তাহলে হবে না, তাহলে এই সেই জন্য মি। দেখো এই মি, এইদিকে দেখো ঠিকই ছিল না, খালি মির জায়গায় ইউ, ইউ এর জায়গায় মি, তাই না? তো সেই জন্য মাথায় রাখবা, মানে
আমরা যখন স্পোকেনে যাব, স্পোকেন যখন পড়াই ওই লেট মি গো, লেট মি এটা সেটা বলা যায়, কিন্তু এই ইংরেজিতে এসে লেট মি, লেটের পরে সরাসরি মি হয় না, বুঝলাম? আচ্ছা তাহলে ঠিক এখন বলো তো 36 নাম্বার তাহলে কি কোনটা দিবা? 36 এখন লেটের পরে হি আছে এবং হচ্ছে আই আছে, তাহলে কি হবে? না। তারপর লেটের পরে মি হবে কি? হবে না, কারণ এটাও যদি ধরতাম তার আবার হি আছে, তাহলে বাদ। তারপরে সি নাম্বার কেন, এটা বাদ। বুঝতে পেরেছো তাহলে? পারবা? আচ্ছা। আর হয় হয় হয়, খুব ভালো বুঝছো। এখন তাইলে দেখো এইগুলো 30 নাম্বারটা বললো এই যে সুহিনা অথবা লিমা শোড ড্যাশ, ওখানে কি বসবে? এইখানে এই শোড দা ফটো হার ফটোগ্রাফ, এইখানে দেখো এটা একটা ভার্ব না? শো, মূল শো মানে কি? দেখা। শো মানে হচ্ছে দেখা, বা শোড মানে দেখেছিল, এখানে পাঁচটা আছে, তাহলে এইখানে তাহলে এর পূর্বে যেটা বসেছিল এগুলো কি সাবজেক্টিভ, তাহলে এই ভার্বের পরে কি বসবে? তাহলে অবজেক্টিভ ফর্ম। ভার্বের পরে যাই বসবে অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এখন অবজেক্টিভ ফর্মের মধ্যে দেখো এখানে আর কি অবজেক্টিভ ফর্ম আছে? নাই, ওই মি একটাই আছে, মি, মি একটাই না? একটাই। হ্যাঁ, তো এই দেখো এই যে এখানে যেটা বললাম, এইদিকে একটু জাস্ট একটু আবার শোনো, যে আমি বললাম যে ভার্বের, এই ভার্ব আছে না, এই ভার্বের পূর্বে যেটা বসবে সেটা হচ্ছে সাবজেক্টিভ, তাহলে এটা ভার্বের পূর্বে যেটা বসবে সাবজেক্টিভ, আর এই ভার্বের পরে যেটা বসবে সেটাই অবজেক্টিভ, বুঝছো? ওটাই বলছে যে মেইন ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসে আর মেইন ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসে, বুঝছো? আচ্ছা তাহলে ক্লিয়ার এখন? আচ্ছা, আর এক্সাম্পল দেখাবো? আর দেখানোর দরকার নেই, এখন আমরা পজিটিভ আসবো। হ্যাঁ, আর দিব না? বেশি হয়ে যাচ্ছে না, এই গল্প পড়াই নি তো, মানে পড়ানো তো শুরুই হয়নি। না, আর 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 ওগুলোতে যেগুলো আর বাকিগুলো আছে, আর দুই একটা দেই, কারণ কেবল পজিটিভই পড়ে আছে, দুই একটাতে যাচ্ছে। আচ্ছা এখন দেখো এই পজিটিভ গুলোতে, হ্যাঁ এই যে পার্সোনাল প্রোনাউনের একটা সাবজেক্টিভ পড়েছে অবজেক্টিভ, এন্ড অবজেক্টিভ মানে পজিটিভেরও ব্যবহার আছে। লেখো পজিটিভের ব্যবহারটা শোনো একটু। হ্যাঁ লেখো পজিটিভের ব্যবহার, লেখো পজিটিভের লিখবা জিরান্ড, অর্থাৎ ভার্ব আইএনজির পূর্বে পজিটিভ বসে। পজিটিভ মানে পার্সোনাল প্রোনাউনের প্রকারভেদে এটা হচ্ছে ফ্রম পজিটিভ, মানে মনে করতেছে যে অনেক দূর চলে গেছে নাকি, কেবল তো একটা কেবল শুরু করেছো আর কি। এখন লেখো পজিটিভ, এই পজিটিভ প্রোনাউনের ব্যবহার লিখবা কোন সেন্টেন্সে যদি দেখো ভার্বের সাথে আইএনজি আছে, কি আছে? ভার্বের সাথে আইএনজি আছে, লেখো ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ লেখো কোন সেন্টেন্সে যদি দেখো ভার্বের সাথে আইএনজি, তাহলে এই ভার্বের সাথে আইএনজি গুলো কি হয় বলো তো? একটা হতে পারে জিরান্ড, একটা হতে পারে কি পার্টিসিপল হতে পারে। মাথায় রাখবা এই ভার্বের সাথে আইএনজির পূর্বে যেগুলো বসে সেটা হচ্ছে পজিটিভ বসে। লেখো ভার্বের অর্থাৎ জিরান্ড অথবা পার্টিসিপল, সহজ কথা লেখো ভার্ব প্লাস আইএনজির পূর্বে পজিটিভ প্রোনাউন বসে, ভার্ব প্লাস আইএনজির পূর্বে পজিটিভ প্রোনাউন বসে। হ্যাঁ না, এই যে ভার্ব প্লাস আইএনজি আছে না, এর পূর্বেই পজিটিভ প্রোনাউনটা বসবে। হ্যাঁ হ্যাঁ, আর অন্যগুলো বসতে পারে, আদার্স বসতে পারে। হ্যাঁ পূর্বে বসেছে, তাহলে পজিটিভ প্রোনাউনের পূর্বে, সরি জিরান্ডের পূর্বে পজিটিভ প্রোনাউন বসবে আর কি। আচ্ছা তারপরে আরেকটা লিখবা, আরেকটা যেটা বেশি আসে লিখবা ইনসিস্ট, ইনসিস্টের পরে কি বসে? অন। এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট। ইনসিস্ট অন মানে কি জানো? মানে জোর করা, মানে জিদ করা। তোমাদের এই জিদটা নাই যে আমাকে চান্স পেতে হবে।
এই ইনসিস্ট অন মানে হচ্ছে জেদ করা বা জিদ করা। হ্যাঁ, সময় যখন বাঙালি তো ওই পরীক্ষার, হ্যাঁ 1 মাস। লেখো ইনসিস্ট অন মানে কি, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনসিস্টের পরে কি বসবে? অন। মাথায় রাখবে ইনসিস্টের পরে পজিটিভ বসবে। কি বসবে? পজিটিভ। লেখো ইনসিস্টের পরে পজিটিভ বসবে, এই পজিটিভের পরে আবার কি বসবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে ওই একই কথা হলো না? ভার্বের পূর্বে মানে ভার্ব প্লাস আইএনজি এর পূর্বে কি পজিটিভ? ওই তো একই কথা তো নাকি? এই দুটো একটু মাথায় রাখো তাহলেই পারবা। লেখো মানে ভার্ব প্লাস আইএনজি এর পূর্বে পজিটিভ ফর্ম বসে, আর ইনসিস্ট অন, অনের পরে পজিটিভ, তারপরে ভার্বের সাথে আইএনজি। বুঝছো এটা? আচ্ছা, এখন দেখো এক্সাম্পলগুলো আমরা একটু দেখাই। এইখান থেকে দেখো, এই 53 নাম্বার দেখি প্রশ্নটা কে পারবে বলো তো দেখি, বলো তো দেখি। কি কারণে? না ভালো বুঝছো। আচ্ছা, তারপরে তাইলে ওই ইয়েটা হলো না কেন? সি নাম্বার সাবজেক্টিভ। আচ্ছা, তারপরেও এই হারটা মনে করো যে পজিটিভ হিসাবে আছে। আরেকটা তুমি মনে করো, আচ্ছা ওই সি হার এটা অবজেক্টিভ হয়, হারটা অবজেক্টিভ হয় পজিটিভ হয় না? দুটোই তো হয়, তাই না? হয়তো আবার আরেকটা কি হয়, এই যে প্রিপোজিশন, যদি প্রিপোজিশনের পরে অবজেক্টিভ নাও তাহলে কিন্তু এই অবজেক্টিভ কোনটা আছে? এই একটা। আর যদি পজিটিভ না তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি, এটা সেই জন্য এটা পজিটিভ, ভার্বের সাথে আইএনজি পড়বে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর 54 নম্বর বলো তো তাহলে কি হবে? হ্যাঁ, ইনসিস্ট অন আছে, তাহলে ইনসিস্ট অন একটা আছে, তারপর এই যে ভার্বের মানে পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে কি বসবে? পজিটিভ। তাহলে পজিটিভ কোনটা? ইওর হবে, মানে এখানে ইওর হবে, কারণ ইওরস হবে না, কারণ ওটা কিন্তু পজিটিভ কেসে চলে যাচ্ছে। তারপরে টু ইউ তো হবে না, আবার শুধু ইউ তো হবে না, ইউ আর তো হবে না। বুঝতে পারলাম? আচ্ছা, তারপর 55 নম্বর, 55 এটা বলো তো দেখি, কণিকা বলো তো 56 নম্বর। এ নাম্বার কত নাম্বার? এ নাম্বার সি হবে। মাথায় রাখতে হবে ইনসিস্টের পরে অন তো বসাতেই হবে, তারপরে আবার পজিটিভ বসাতে হবে, তারপরে আবার আইএনজি বসাতে হবে। এই তিনটে স্ট্রাকচার মাথায় রাখতে। তাহলে ইনসিস্টের পরে আগে ইনসিস্ট অন, মানে মাথায় রাখবা ইনসিস্টের পরে অন বসাতেই হবে, কারণ ওটা অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, তাহলে ইনসিস্টের পরে আগে তোমাকে অন, যেমন হচ্ছে লুক ফরওয়ার্ড টু পড়ছো না, ফরওয়ার্ডের পরে টু বসাতেই হয়, ঠিক তেমনি ভাবে ইনসিস্টের পরে অন বসাতে হবে, তারপরে পজিটিভ, তারপরে ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে কি পজিটিভ গেল নাকি? পারবা না এখন? বুঝতে পেরেছ? কোনটার আগেটা? অবজেক্টিভ প্রোনাউন, ওটা বুঝতে পারো নাই? বললাম অবজেক্টিভ প্রোনাউন, বুঝছো? অবজেক্টিভ প্রোনাউন মানে কি? ও সাবজেক্টিভ, এটুকু মেইন ভার্বের পূর্বে আমি বললাম আই হ্যাভ মাই, মানে আমি বললাম ফিউ ফ্রেন্ডস, এই যে হ্যাভ, এই হ্যাভটা কি ভার্ব? এই ভার্বের পূর্বে যেটা বসছে আই, এইটাকে একটা সাবজেক্টিভ না? তাহলে মেইন ভার্বের একটা ভার্বের পূর্বে যেটা বসবে সেটা সাবজেক্টিভ, বুঝলা? আর এই ভার্বের পরে যেটা বসবে এটা অবজেক্টিভ। হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার এখন এতটুকু? আচ্ছা, পারবা? আচ্ছা, এখন আমরা আসবো, লেখো 2 নম্বর রিফ্লেক্সিভ প্রোনাউন। লেখো, আরে আর এই এত কম হলে হবে? আর একটু পরে দেখতে হবে না? পারবা না? লেখো, পড়লেই পারা যাবে। হ্যাঁ, এই তো পড়া লাগবে। প্রোনাউন তো আমি বললাম যে একদিনে শেষ করে দিব। আরো আগে থেকে কোন আমার ইয়েটা কোথায় আছে?
কি কি তাহলে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। লেখো রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি, 2 নম্বরে আমরা আলোচনা করি রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন মানেই মনে রাখবা কোন সেন্টেন্সে সেলফ বা হতে সেলভেস যুক্ত ওয়ার্ডকে কি বলা হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন। মানে একটা নিয়ম পড়লেই তুমি 2টা নিয়ম পড়াবো জাস্ট। লেখো সেলফ অথবা সেলভেস যুক্ত ওয়ার্ডকে কি বলা হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। সেলফ অথবা সেলভেস যুক্ত ওয়ার্ডকে কি বলা হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। সেলফ অথবা সেলভেস যুক্ত, সেলফ এবং হচ্ছে সেলভেস যুক্ত ওয়ার্ডকে কি বলা হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। সেলফ অথবা সেলভেস যুক্ত ওয়ার্ডকে কি বলা হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। লিখছ? আচ্ছা মিথি কি করো, কি করো? মিথি মেসেজ কোশ্চেন শেষ করে দাঁড়াতে বসলে তো আমাদের শেষ না সেল বা সেলভেস যুক্ত ওয়ার্ডকে কি বলা হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। 2 নম্বর লেখো কোন সেন্টেন্সে যদি বলা হয় অ্যাবসেন্ট, কোন সেন্টেন্সে যদি দেখো অ্যাবসেন্ট আছে, কোন সেন্টেন্সে যদি দেখো অ্যাভিল, অ্যাভিল, কোন সেন্টেন্সে অ্যাবসেন্ট, কোন সেন্টেন্সে অ্যাভিল, কোন সেন্টেন্সে যদি দেখো এনজয়, কোন সেন্টেন্সে যদি দেখো এক্সার্ট মানে হচ্ছে সচেষ্ট, এক্সার্ট, কোন সেন্টেন্সে অ্যাবসেন্ট, অ্যাভিল, এনজয়, এক্সার্ট এইগুলো যদি থাকে। আর একটা থাকতে পারে কি গর্ব করা, প্রাউড। এই 5টা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে দেখো তাহলে সেই সেন্টেন্সে সেলফ অথবা সেলভেস যুক্ত ওয়ার্ড বসবে। লেখো কোন সেন্টেন্সে যদি অ্যাবসেন্ট, অ্যাভিল, এনজয়, এক্সার্ট, প্রাউড এইগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সে কি বসবে, সেই সেন্টেন্সে সেলফ অথবা সেলভেস যুক্ত ওয়ার্ড বসবে। গর্ব করা, হ্যাঁ গর্ব আর কি। অ্যাবসেন্ট, ওই অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। আর ওই যে ওখানে ওই যে বিরত থাকা মানে কি, আর একটা আছে হচ্ছে হ্যাঁ অ্যাবস্টেইন ফ্রম মানে বিরত থাকা, ওই যেমন অ্যাবিড বাই মেনে চলা ওই রকম আর কি। কি খবর, ভালো আছো? বসে আসছি। বুঝতে পেরেছ কি, এই কয়টা ওয়ার্ড যদি থাকে সেটা হচ্ছে সেল বা সেলভেস যুক্ত ওয়ার্ডের বসবে। আর আরেকটা একটু মাথায় রাখবা, লিখবা হচ্ছে কন্ট্রোল ইওর সেলফ। কোনো সেন্টেন্সে যদি কন্ট্রোল থাকে তাহলে কন্ট্রোলের পরে কি হয়, ইওর সেলফ হয়। কন্ট্রোল ইওর সেলফ এরকম, যেমন এই দেখো এই যে কন্ট্রোল ইওর সেলফ সাবা, এভরিথিং ইজ ফাইন সো ডোন্ট স্টার্ট ক্রাইং এরকম। আচ্ছা দেখো কন্ট্রোল ইওর সেলফ খালি লেখো, খালি মনে রাখলেই হবে, খাতা তো বন্ধ করালে দেখতে হবে। এখন দেখো তাহলে আমরা উদাহরণগুলো যদি দেখি, বললো কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে দেখতেই পাচ্ছ সেলফ অথবা সেলফের যুক্ত ওয়ার্ড হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। মাই সেলফ, এগুলো দেখলে অনায়াসে এমনিতেই পারবা, তাই না? পারবা না? পারবা। আচ্ছা কোনটা একটু কঠিন মনে হতে পারে, দেখো কঠিন মনে হতে পারে ওই যে 91 নাম্বার,
91 নাম্বারটা দেখো তো, সোজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি সঠিক? 91 এবং হচ্ছে 92, দেখি তো বুঝতে পারো না? হ্যাঁ, 91 এবং হচ্ছে 92 নাম্বার। তো মাইসেলফ তো একটা রিলেটেড হবে না। মাইসেল কিভাবে, কি কারণে তুমি মাইসেল বসাবা? হ্যাঁ, গুড। মাথায় রাখবা কোন সেন্টেন্সে অ্যাভিল, এনজয়, এক্সার্ট, প্রাউড আর হচ্ছে কি, আর একটা হচ্ছে অ্যাবসেন্ট, এরা যদি থাকে তাহলে সেই সেন্টেন্সে সেলফ অথবা সেলফের যুক্ত ওয়ার্ড বসবে। তাই এখানে অ্যাভিল আছে, তাই মাইসেলফ। তাহলে 92 নাম্বারে কি হবে? এখানে তাহলে কি অ্যাবসেন্ট আছে, তাই এখানে সেলফ ও সেলফের যুক্ত শুধু একটাই আছে, হিমসেলফ। বুঝছো? আচ্ছা, তারপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস আর দেব না, হ্যাঁ আর দেব না, শেষ করে দেব। ছোট আছে, দুইটা কথা বললে শেষ হবে, শেষ করে দিবা। লেখা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মনে করো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি? দিস, দ্যাট, দিস, দোস, দিস, দ্যাট, দিস, দোস, দিস, 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 দোস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিস, দোস। আচ্ছা, এরা তাহলে প্রোনাউন হয় কি কারণে বলো তো? প্রোনাউন হওয়ার শর্ত এদের পূর্বে অবশ্যই কি বসতে হবে? অফ, নাহলে যে কোনো একটা বার। আচ্ছা, মনে রাখবে দিস, দ্যাট এরা হচ্ছে সিঙ্গুলার, কি এরা সিঙ্গুলার, এরা হচ্ছে সিঙ্গুলার, আর এরা কি এই দুটো হচ্ছে প্লুরাল। দিস, দ্যাট হচ্ছে সিঙ্গুলার আর দিস, দোস হচ্ছে প্লুরাল। দিস, দ্যাট সিঙ্গুলার, দিস, দোস হচ্ছে প্লুরাল। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি ভার্ব হচ্ছে কি হয়, মনে রাখবা কোন সেন্টেন্সে যদি ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব যদি সিঙ্গুলার হয়, ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে এই দুটোর একটা বসবে, দিস অথবা দ্যাট। আর কোন সেন্টেন্সে যদি ভার্বটা প্লুরাল হয়, ভার্ব হচ্ছে প্লুরাল, ভার্ব প্লুরাল, তাহলে দিস অথবা দোস হবে। বুঝছো? আর কোন আরেকটা লিখবা, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে দেন, দেন হয়, দেন কিন্তু হয় না, দেন, দেন হয়, THAN, দেন হয়, দেন, খাবার বাদ দেন, এইরকম আর কি, দেন। বুঝছো? দেন কিন্তু না, দেন মানে তারপর হয়, দেন। এটা কোন মানে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে দেন থাকতে পারে, যে তার তুলনায় এইটা বেটার। যেমন আমরা একটা উদাহরণ দেখাই দিচ্ছি, হয় সেন্টেন্সে। শেষ। তাহলে দিস, দ্যাট সিঙ্গুলার, দিস, দোস প্লুরাল। যদি কোনো সেন্টেন্সে ভার্ব সিঙ্গুলার থাকে তাহলে দিস, দ্যাট হবে, ভার্ব প্লুরাল থাকে মানে দিস, দোস হবে। বুঝছো? আচ্ছা, পরে লেখা শেষ, সবার লেখা শেষ? হ্যাঁ, দেন থাকবে, মানে দেন কিন্তু হবে না। দেখো এখন তাহলে একটা উদাহরণ দিয়ে শেষ করে দেই। এইখানে একটু লক্ষ্য করো, নাম্বার হচ্ছে প্রথম নাম্বার 95 নাম্বারটা, দেখি তোমরা বুঝতে পারো কিনা 95 নাম্বারটা কি উত্তর হবে। না, দেনের পর মানে ওই চারটার যে কোনো একটা বসবে, আমি তো বলিনি যে দেনের পর। তাহলে তোমরা এটা কি দিবা 95 নাম্বার? না, এটা তো আপনার হচ্ছে দিস হবে না, কারণ ভার্ব আর প্লুরাল ভার্ব না এখানে, আর প্লুরাল। হ্যাঁ, আর প্লুরাল, তাহলে কি হতার কথা? দুই নাম্বার মানে এই দিস অথবা দোস দুটোর যে কোনো একটা হওয়ার কথা, তাই না? এই যে ভার্বটা হচ্ছে প্লুরাল, আর হচ্ছে প্লুরাল না, প্লুরাল, তাহলে এখানে হচ্ছে দ্যাট অথবা দিস আগেই বাদ যাবে। উত্তরে দেওয়া আছে। ও এইখানে যেটা হ্যাঁ, তুলনা করার অর্থ দুইটা হচ্ছে আর মাছ বলছে জি ভাই, মাছ আছে না, এটা তাহলে ওটা একটু মিস্টেক হয়েছে, অনেকে ইয়ে তো হয়তো এখন ইয়ে করে দিয়ে দিয়েছে আর কি। এরকম এটা আগে মানে হ্যাঁ, অনেক। সিঙ্গুলার হবে। কেমন সিঙ্গুলার হবে? না, এটাতে হয়তো তাহলে একটু মিস্টেক হয়েছে। আর কিন্তু এটা হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে বোঝালে তখন এই দেখো এরা লিখে দিয়েছে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচকের ক্ষেত্রে যেমন ওই যে মাইন, ইয়োরস, ইয়োরস। না, এটা তো এটা একটু মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে ওখানে ধরো যে ওই দোষ অথবা হচ্ছে দেশ বসবে আর কি। যেমন এই যে ফর এক্সাম্পল এই যে দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর ম্যাটেরিয়ালস দেন, এখানে হচ্ছে দোষ। বুঝছো? মানে সেই ক্ষেত্রে এখানে ওরা আমরা একটাই দিয়েছে, ওইটা দিতে modern farms are much larger than তো আর আছে।
আচ্ছা না ওটা ওটা মানে এটার ক্ষেত্রে মানে ওই যে দোষ অথবা দেশটা হবে আর কি, মানে এটাতে একটু, কিন্তু এই যে এখানে ধরো একটু ইয়া আছে, যদিও এই যে দেখো তুলনা করা অর্থে ব্যবহৃত হয়েছে, এটাতে এটার ইয়া নেই, সমস্যা নেই ওটাতে। আর 95 যদি 97 থাকতো তাহলে কি হতো? সি নাম্বার ভার্ব সিঙ্গুলার ইজ দ্যাট হয়েছে। আর যদি ধরো প্রথম আর আছে, তাহলে আর আছে মানে কি ওখানে তো অফ নাই, মানে আর তারপরে যে দিস দ্যাট এগুলো তো বাদ চলে যাচ্ছে, মানে বিশেষ করে দেন, দ্যাট অফ, দেন, দোস অফ, দেন, দিস অফ এইগুলো হচ্ছে বসবে। যদি ভার্বটা সিঙ্গুলার থাকে তাহলে দিস দ্যাট, আর ভার্বটা প্লুরাল থাকলে দিস দোস। ক্লিয়ার? তাহলে আমাদের আজকে এই পর্যন্তই, আর আগামীকাল দিয়ে তাহলে আমরা প্রোনাউনটা শেষ করে দিব। তাহলে হ্যাঁ, তাহলে আমাদের এই প্রোনাউনটুকু এতটুকুই, জাস্ট প্রোনাউনের সাথে ইডোম্যান ফ্রেজ আছে এল এবং হচ্ছে এম। হ্যাঁ, এল এবং হচ্ছে এম, 9 নাম্বার হচ্ছে লেকচার এল এবং এম। এখন এই যতটুকু আছে বুঝছো, শোনো, আগামী কিবারে হচ্ছে ইংরেজি ক্লাস হবে? বুধবারে। বুধবারে ইংরেজি ক্লাস। বুধবারে কিন্তু দেখো একটু কথা শোনো, বুধবারে ইংরেজি ক্লাস হবে। এই বুধবারে, হ্যাঁ বুধবারে তো ইংরেজি ক্লাস। আবার আজকে কি বার? রবিবার না? বুধবারে হচ্ছে ইংরেজি ক্লাস। বুধবারে ইংরেজি ক্লাসের আগে প্রোনাউনটা শেষ করে দিয়ে ওখানে কিন্তু কুইজ প্রতিযোগিতা হবে, যতটুকু হয়েছে এর মধ্যে। হ্যাঁ পরীক্ষা তো হবেই, পরীক্ষা মিস নাই, মানে ঝড় তুফান বৃষ্টি যাই এসব পরীক্ষা চলবে। হ্যাঁ তাহলে কালকে যে যে পর্যন্ত পড়া দিলাম সে পর্যন্ত, ঠিক আছে? পরে আসো, কোনো সমস্যা থাকলে বলে দিও, সমস্যা নেই।